কোনোভাবেই খুলছে না জুলাই সনদের জট। জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মতভিন্নতা তীব্র আকার ধারণ করেছে। এই বাস্তবতায় সমঝোতার শেষ চেষ্টায় আজ ফের রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসে জাতীয় ঐক্যমত্য কমিশন। বৈঠকে কমিশন সহসভাপতি অধ্যাপক আলী রিয়াদ জানিয়েছেন, বিশেষ সাংবিধানিক আদেশের মধ্য দিয়ে সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নের চূড়ান্ত সুপারিশ করেছে বিশেষজ্ঞরা। সেই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোটের মাধ্যমে জনগণের বৈধতা নেয়ারও পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই এমন সুপারিশগুলো রাজনৈতিক দলগুলোর সামনে উপস্থাপন করে জাতীয় ঐক্যমত্য কমিশন। এখন প্রশ্ন হলো, জুলাই সনদের জট আসলে কিভাবে খুলবে? ঐক্যমত্যের মধ্য দিয়ে, নাকি সেটি রাজপথের আন্দোলনে গড়াবে? সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আজ। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন রাশেদ খান, সাধারণ সম্পাদক, গণ অধিকার পরিষদ। সেই সঙ্গে আরও আছেন খালেদ সাইফুল্লাহ সোহেল, রাজনীতি বিশ্লেষক। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। রাশেদ খান, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। যেমনটি বলছিলাম, কোনোভাবেই খুলছে না জুলাই সনদের জট। কমিশনের তরফ থেকে যেমনটি বিশেষজ্ঞদের আমরা সনদ বাস্তবায়নের যে উপায়গুলো তুলে ধরা হলো, সেই জায়গা থেকে একটু জানতেই চাই যে বিশেষ সাংবিধানিক আদেশের মধ্য দিয়ে কি জুলাই সনদ বাস্তবায়নের এই জটিলতা দূর হবে? ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা। আমি নিজেও সারাদিন আজকের এই জুলাই সনদ নিয়েছিলেন। থ্যাংক ইউ। সারাদিন এই জুলাই সনদ নিয়েছিলাম ঐক্যমত কমিশনের বৈঠকে, এবং সেখানে নতুন করে একটি প্রস্তাব সামনে উত্থাপন করা হয়েছে। যদিও আসলে এর আগে 4টি তারা তাদের অভিব্যক্তি আমাদের সামনে হাজির করেছিলেন। এখন তারা বলছেন যে চূড়ান্ত অভিমত যারা বিশেষজ্ঞ রয়েছে তাদের, সেখানে বলা হচ্ছে যে বিশেষ সাংবিধানিক অর্ডার এবং এক্ষেত্রে আবার গণভোটের প্রয়োজন হবে এটার আইনগত বৈধতার জন্য, এবং যেদিন জাতীয় নির্বাচন হবে ঠিক একই দিনে জুলাই সনদ বাস্তবায়িত হবে কি হবে না। সেখানে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, বলা হচ্ছে যদি জনগণ এই সনদে সম্মতি দেয় সেক্ষেত্রে বাস্তবায়িত হবে, আর না দিলে তখন কি হবে? তার মানে কি এই যে আলোচনা আমরা করলাম সেটা কি ব্যর্থ হবে? দেখেন, আপনি আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে পেরেছেন, হয়তো সামনে জাতীয় পার্টি বা অন্যান্য দল তাদের কার্যক্রম নিষিদ্ধ হবে। ফ্যাসিবাদ এবং তার দোসররা তারা নির্বাচনে হয়তো অংশ নিতে পারবে না, কিন্তু এই ফ্যাসিবাদকে যারা সমর্থন করেছে, যারা ভোট দিয়েছে, তারা তো একটি পুরাতন দল, তাদের ভোটার আছে। সেক্ষেত্রে আপনি কি করবেন? তারা যদি এই জুলাই সনদের বিপক্ষে ভোট দেয়, এবং যারা মনে করেন যে সংস্কার আমরা যেভাবে চাচ্ছি সেভাবে চাচ্ছে না, তারাও যদি না ভোট দেয়, সেক্ষেত্রে তো জুলাই সনদ গ্রহণযোগ্য হলো না। তার মানে আমরা চাইছেন যে গণভোটের মধ্য দিয়ে জনরায়ের আসল প্রতিফলনটা দেখতে পাবো না আমরা? না, এই ক্ষেত্রে যেহেতু আসলে আওয়ামী লীগ একটি বড় দল, মানতে হবে তো, এবং আওয়ামী লীগের অ্যাসোসিয়েট, সুতরাং তারা যদি জুলাই সনদের বিপক্ষে ভোট দেয়, তারা ভোট কেন্দ্রে গিয়ে জুলাই সনদের বিপক্ষে ভোট দিল, আমার কাছে যেটি মনে হয়, দেখেন, মানুষ সংস্কার চাই, এটা সত্য, কিন্তু কি কি সংস্কার হচ্ছে, জুলাই সনদে কি কি আছে, এর ডিটেলস কিন্তু মানুষ জানে না। সুতরাং অনেকে বুঝে বা না বুঝে নানা ধরনের ভোট দিতে পারে। ওই যে আমি বললাম যে আওয়ামী লীগের বাইরেও মনে করেন যে আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী শক্তি আছি, আমাদের ভিতরে মতপার্থক্য আছে না? তো এই মতপার্থক্য আছে, এদের একটি অংশ মনে করেন তারাও না ভোট দিল। সেক্ষেত্রে যদি এরকম হয় যে জুলাই সনদের বিপক্ষে মেজরিটি অবস্থান নিল, তো এই জায়গায় তো আপনার এই সরকারের যে আলোচনা 6 মাস আলোচনা করলো সেটা তো ব্যর্থ হলো। এই জন্য আমরা যেটা বলছি যে এই সরকারের মানুষের ম্যান্ডেট আছে, মানুষের ম্যান্ডেট নিয়ে গণঅভ্যুত্থানের পরে এই সরকার গঠিত হয়েছে। সুতরাং এই সরকার সবার সাথে আলোচনার ভিত্তিতে তারা একটি সিদ্ধান্তে উপনীত হতে পারে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে সরকার নিজেরা সিদ্ধান্ত নিতে চাচ্ছে না। আজকে আমি স্পষ্টভাবে আমি আলী রিয়াদ স্যারকে আমি বলেছি এবং একই সাথে প্রশ্ন করেছি যে স্যার, এই যে কমিটি আপনারা গঠন করেছেন, এই কমিটির প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা, তার মানে এই ঐক্যমত কমিশন কোনোভাবে আসলে সরকারের বাইরে না। যদিও ঐক্যমত কমিশন এক ধরনের মানে আমার কাছে মনে হয় যে আমাদের সামনে উত্থাপন করার চেষ্টা করে যে ঐক্যমত কমিশন সরকারের বাইরে, সরকারের পার্ট না,
কিন্তু এটা তো সরকারের পার্ট, যেখানে প্রধান উপদেষ্টা এই কমিটির সভাপতি এবং আপনার আলী রিয়াজ স্যার সহ-সভাপতি, তো সেই জায়গায় তো এই কমিটি চাইলে সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু আমার প্রশ্ন হলো যে এখন বলটা তাদের কোর্টে, কিন্তু তারা কি করতেছে, ওই বলটা বিভিন্ন দলের পায়ে দিচ্ছে, আমরা আমাদের মতন লাথি দিচ্ছি। তো এভাবে তো হয় না। তাদের উপরে আমরা আমাদের যে অধিকার তারা বাস্তবায়ন করবে সেই দায়িত্ব তাদের দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তারা আসলে দায় সারা কাজ করতে চাচ্ছে, তারা দায়িত্ব নিতে চাচ্ছে না। তারা ওই যে 6 মাস আলোচনা করলো, দলগুলো ঐক্যমতে আসতে পারলো না, ঠিক একই আলোচনা শুরু হয়েছে। আমি আজকে স্পষ্টভাবে বলেছি, সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে কিভাবে জুলাই সনদের আইনি ভিত্তি দেবেন। বিএনপির পক্ষ থেকেও একই কথা বলা হয়েছে যে আপনারা যদি আমাদের কোনো আইনি প্রক্রিয়া দেখাতে পারেন আমাদের কোনো আপত্তি নাই। আজকে বিএনপি সহ কয়েকটি দল তারা বলছে যে আপনার সুপ্রিম কোর্টের মতামত নেওয়ার জন্য 106 ধারা অনুযায়ী রাষ্ট্রপতি তিনি সুপ্রিম কোর্টের বা আপিল বিভাগের মতামত চাইবেন, তার ভিত্তিতে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া হবে। তো সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট যদি একটি সুপারিশ করে বা একটি মতামত দেয়, এর ভিত্তিতে যদি আপনার প্রধান উপদেষ্টা বা ঐক্যমত্য কমিশন সিদ্ধান্ত নেয়, সেটিও হতে পারে। এছাড়া আপনার গণভোটের কথা বলা হচ্ছে, অধ্যাদেশের কথা বলা হচ্ছে, স্পেশাল অর্ডারের কথা বলা হচ্ছে। তো আমার মনে হয় সরকার যদি একটি সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্ত প্রত্যেকটা দল মানতে বাধ্য এবং আমরাও মানতে বাধ্য। কিন্তু সরকার আসলে সিদ্ধান্ত নিতে চাচ্ছে না, সরকার চাচ্ছে যে এইভাবে গড়িমসি করতে, এবং কি আসলে সরকারের আকাঙ্ক্ষা বা ইচ্ছা আমি আসলে এখনো পর্যন্ত বুঝতেছি না। সরকারের গড়িমসিকে আপনিও দেখছেন খালেদ সাইফুল্লাহ সোহেল? ধন্যবাদ আপনাকে। প্রথমত হয়েছে জুলাই সনদের জন্ম যে সময় হবে, জন্মের সময় একটু পাকটামি হয়ে গেছে। পাকটামি শব্দটা এই জন্য ইউজ করলাম, হঠাৎ করে আমার ভাইদের উত্তরাধিকাররা যারা বৈষম্যের দাবি করে এই আন্দোলনে অংশগ্রহণ করলেন, ওনারা হঠাৎ করে এত বাড়তি হয়ে গেছেন, এত পাকটামি করেছেন, কাউকে জিজ্ঞেস না করে একটা জুলাই সনদের জন্য একটা প্রিপারেশন নিয়ে ডেটও করেছিল। আপনার এখানেই আমি বলেছিলাম সেটা। ওই সময় থেকে যে এটার উপর একটা কুফা লাগছে, কুফাই বলবো, যে আপনি একটা অভ্যুত্থান করেছেন, এত বড় অভ্যুত্থান হয়েছে জাতির সামনে, যেখানে ওয়াসিম সাইদদের মতো ছেলেরা মারা গেছে শত শত, এটার করতে আপনি এত দেরি করলেন। এটার জন্য বাচ্চারা কেন ডেট দিবে? প্রথম থেকে এটা ঝামেলা হয়েছে। আমি এখন বলি, এই জুলাই সনদের কোড যেটা আমার সহ আলোচক রাশেদ সাহেব বললেন, এটি স্পষ্টই বললেন যে আপনি না বুটে যাবেন, এটা পাগলামি ছাড়া তো কিছু না। ইদানিং যে আপনি গণভোটের কথা হচ্ছে, আপনি গণভোটে যাবেন, এই যে উনি যেটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে, আওয়ামী লীগের মতো একটা বড় দলের এই সমর্থকদেরকে আপনি কোথায় রেখেছেন? ওরা তো আছে আমাদের দেশেই, ভালো আছে, আমাদের মাঝখানে আছে, আমাদের মাঝখানেই ঘুরতেছে। এরা ভোটের সময় সবার আগে ভোট দিতে যায় এবং ওদের ভোট আর একটাও মিস হয় না, সব ভোট ওরা দেয় এবং ওরা ওদের প্রয়োজন অনুযায়ী ভোট দেয়। ওরা এই জুলাই সনদের পক্ষে কেন ভোট দিবে? যে জুলাই সনদে ওনাকে আপনি ফ্যাসিস্ট বলেছেন, তাকে ফাঁসি দাবি করতেছেন, এ তো পাগলেও বলবে না। সুতরাং এই জুলাই সনদের এই যে প্রস্তাবনা যারা দিয়েছেন, আমার কাছে মনে হচ্ছে যে ওনারা আসলে উনি যেটা বলেছেন যে কি কারণে এটা করতেছেন, আসলেই মানে খুব চিন্তা চেতনা কর্মকাণ্ডের মধ্যে কোনো মিল খুঁজে পাচ্ছি না। আর সবচেয়ে বড় জিনিস, জুলাই সনদটা রাজনৈতিক দলগুলোর উপর আপনি যখন বলবেন আমরা যে পরিবর্তনে এসেছি, এই পরিবর্তনের মধ্য দিয়ে সমস্ত দলই এটাকে কোনো না কোনোভাবে ফলো করতে হবে, এটাকে মানতে হবে। আপনি যদি এই জুলাই সনদকে না মানেন, তাহলে আপনি ভবিষ্যৎ রাজনীতি করতে আপনার জন্য কঠিন হবে। এটা রাশেদ সাহেবের দলে যদি ক্ষমতায় যায়, বিএনপি গেলে তো এটা মানতে বাধ্যই, তারা ঘোষণাই করেছে, সবাইকে এটা মানতে হবে। সুতরাং আপনি হানা বুট না করে, এই যে লাস্ট যে কথাটা আসছে 106 ধারাতে জাস্টিসের রেফারেন্স নিয়ে আপনি যদি এটাকে এই পর্যন্তই শেষ করে দেন, আমার মনে হয় সবচেয়ে ভালো হবে। আর সবচেয়ে বড় জিনিস যেটা, ইউনূস সাহেব অনেক বড় মানুষ, তো উনি এই কমিশনের চেয়ারম্যান, এটা কোনোভাবেই উনি এড়াইতে পারেন না। উনি এটাকে কেন লিঙ্গার করতেছেন বারবার, এই লিঙ্গারের করার মধ্যেও কি কোনো ধরনের সমস্যা আছে কিনা, আমার কাছে সেটা সমস্যা মনে হয়। আমি এটার সাথে অ্যাড করতে চাই, ওনাদের সভাপতিকে যেভাবে মারা হয়েছে, আমি সেদিন ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমার চোখের সামনে, আমার বাসাও ওখানে, আমি যা দেখলাম, মানে কোনো মানুষের উপরে এইভাবে এত অত্যাচার হইতে পারে এই সময়ে, এটাও আমার কাছে অনেক সন্দেহ লেগেছে। আজকেও এগুলা নিয়ে যা হচ্ছে সবকিছুর মধ্যে একটা কনস্পিরেসি মনে হয় কাজ করছে, সন্দেহ কাজ করছে। তাহলে আমার বক্তব্য হয়েছে, আপনি জুলাই সনদ যদি আপনি না ভোটে গণভোটে দেন, এটা ফেল করলো, তাহলে আপনি কি সনদ করবেন? আরেকটা ডিসেম্বর সনদ করবেন, ফেল করার পরে আরেকটা করবেন?
এভাবে তো একটা জিনিস চলতে পারে না। আর সবচেয়ে বড় জিনিস যেটা, আপনি জুলাই সনদের বিষয়ে রাষ্ট্রপতির রেফারেন্স কিংবা জাস্টিসের রেফারেন্স দিয়ে এটাকে এইখানেই ক্লোজ করা উচিত। এটা নিয়ে আর কত মিটিং সিটিং আপনি করবেন এই একটা বিষয় নিয়ে? আর আপনি সংস্কারের কথা বারবার বলছেন। আপনাকে যদি আমি জিজ্ঞেস করি বড় দাগে, যে আপনি তো পেরিয়ে গেছেন প্রায় 12 মাস 14 মাস পেরিয়ে গেছে, 11 মাস আমাদের মনে যাচ্ছে ওনার সময়টা, না 1 বছর, 1 বছরের উপরে, তাহলে 12 মাসের উপরে। 12 মাসে আপনি কি সংস্কারটা করলেন? আমাকে মোটা দাগে দেখান তো যে এই সংস্কার আপনি করেছেন। আমি তো খালি সংস্কার দেখি, রাস্তায় যেদিকে যায় একটা করে অবরোধ থাকে। আজকেও ছেলেরা দেখছি কি শিক্ষিত অশিক্ষিত নিয়ে লাগছে যে আপনি মেধাবী হইলেই কাজ করতে পারবেন না। প্রতিদিন কোনো না কোনো মুভমেন্ট হচ্ছে। আমি দুর্ভাগা মানুষ, সেগুন বাগিচার দিকে থাকি বলে প্রতিদিন আমাকে এই ধরনের মুভমেন্ট প্রতিদিন ফেস করতে হয়, এবং প্রতিদিন মানুষ রাস্তায় জামে আটকে আছে, মানুষ কষ্ট করতেছে, দেখার কেউ নাই, অথচ বলার কেউ নাই। আর আপনি কোনো কিছু সমস্যা হইলেই সবাই রাস্তায় নামছে, মনটা চাইলেই রাস্তায় নামছে যে কোনো দাবি নিয়ে, এবং এটার পিছনে কিছু মানুষ ইনফ্লুয়েন্স, মানে কিছু মানুষ কথা বলার চেষ্টা করছে। আর সর্বোপরি আমার কথা যেটা, আপনি এই জুলাই সনদে কোনো অবস্থাতে না ভোটের বিধান রাখলে আপনি সেখানে পরাজিত হবেন। কজিস বিএনপি একমাত্র, এখন যদি সরকার নিজ উদ্যোগে কোনো সিদ্ধান্ত গ্রহণ করে সেটিও তো কোনো না কোনো রাজনৈতিক দলের বিপক্ষে যাবে, তারা মেনে নেবে কিনা সে আলোচনাও তো নিশ্চয়ই আসবে। সে আলোচনায় ফিরতে চাই বিরতির পর। ধন্যবাদ। দর্শক, দেশ সম্প্রতিকের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। খালেদ সাইফুল্লাহ সোহেল, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, সরকার যদি নিজ উদ্যোগে কোনো প্রশাসনিক ব্যবস্থা নেয় জুলাই সনদের ক্ষেত্রে, তাহলে রাজনৈতিক দলগুলো মেনে নেবে কি? ধন্যবাদ আপনাকে। আসলে এই জুলাই সনদের কিংবা এই ধরনের সবকিছুর মধ্যে সমস্ত রাজনৈতিক দল ঐক্যমত্য তো ছিল, 19-20 আছে, সবাই তো মানে সবগুলো বিষয়। আর আপনি সরকার যদি একটা সিদ্ধান্ত নেয়, নিলে পরে আপনি যদি দল আছে ধরেন আমার 53-54টা, যারা ওপেন ইদানিং একটু ভালো ভূমিকা নিচ্ছে, আপনি বড় কয়েকটা দল যদি এটা মানে, আর ছোট কয়েকটা দল যদি একটা কোনো কারণে তাদের একটু মনক্ষুণ্ণতা দেখায়, আপনি যদি এটাকে বড় করে ধরে আপনি বলেন এই ডিসিশন আমাকে চেঞ্জ করতে হবে, তাহলে তো আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না। আপনি কোনো বিষয়ে কখনো কি সবাই একমত হইতে পারবে? তাহলে তো গণতান্ত্রিক প্রতিষ্ঠানের দরকার নাই। আপনি ডিসিশন দিবেন, ডিসিশন দেওয়ার পরে বড় যে স্টেক হোল্ডার আছে তাদের সাথে আলোচনা করে আপনি করে নেবেন। এর মধ্যে 1-2 জন তো বাদ থাকতেই পারে। এই যে আপনি জাতীয় নির্বাচনের কথা বলছেন ফেব্রুয়ারিতে, এর আগে উনি বলছিলেন রোজার পরে, কেউ বলছে রোজার আগে, বিএনপির মতো বড় দলের চেয়ারপারসন বলছিলেন ডিসেম্বরের আগে অবশ্যই হতে হবে। তাহলে এরপরে কি সিদ্ধান্ত একটা হয়েছে না? আপনি দেখেন সবগুলো দলের তো বিভিন্ন রকম কথা ছিল, কথার পরে সিদ্ধান্ত হয়েছে। এখন তো ফেব্রুয়ারিতে নির্বাচনটা হচ্ছে, আজকে পর্যন্ত যদি আমি বলি, তাহলে আপনি বলেন সিদ্ধান্ত আপনি দিয়ে দেন, দেখেন আপনি কে মানে কে না। সিদ্ধান্ত যদি আসলে সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলোকে কেন্দ্র করে আসে, তখন বিএনপি মানবে কি? সংবিধান সম্পর্কিত প্রশ্ন তো থাকতেই পারে। আপনি একটা সনদ যখন দিবেন, এটা একটু বৈধতা লাগবে, কারণ বৈধতার আপনি বিভিন্ন প্রক্রিয়াতে যাবেন। তো আপনি যে প্রক্রিয়াতে যাচ্ছেন, আজকে যেটা আশিস সাহেব একটু আগে ক্লিয়ার করলো, উনি মিটিং থেকে এসেছেন, এইটাতে গেলে আপনি তো হেরে যাবেন। আপনি এই প্রস্তাবে দিলে আপনি না ভোটে হারবেন, এটা আমি একদম মোটা দাগে বলে দিতে পারি। কারণ আমি তো রোডের লাইনের উপর পলিটিক্স করি, আপনি তো জানেন যে আমার কিশোরগঞ্জের ইয়ে করে যদি আমি বলি আপনি টোটাল ভোট না জুলাই সনদের বিপক্ষে যাবে, তখন আপনি কি করবেন? তখন যারা শহীদ হয়েছে, এত কিছু আমরা বললাম, এত কিছু ওনারা নিয়ে আলোচনা করলো, এত কিছু করলো, সবই তো পানি হয়ে যাবে। আপনি যে কাজটা করবেন একবারে, সেটা হয়েছে যে আপনি রেফারেন্সটা নেন, নিয়ে এটাকে শেষ করেন। এটা নিয়ে আর জাতি এত আলোচনা করতে চায় না, কারণ আপনি এটা নিয়ে আলোচনা করতে গিয়া গত 12-14 মাসে কি করেছেন আমরা তো দেখেছি। এখন আপনি মানুষের কাছে জিজ্ঞেস করেন, মানুষ এখন চায় যে সংস্কারের থেকে আমাদেরকে মাফ করে দেন। আমরা যে সংস্কার চাই, সংস্কারের বাংলাদেশের সংস্কার ইতিহাস খুব ভালো না। 111-এর সময় সংস্কার করতে আইসা ওনারা নিজেরা সংস্কার হইয়া দেশ ছেড়ে সব পালাইছে। আর এখন আপনি সংস্কারের কথা বলছেন, এখন আর মানুষ এটা খায় না। এখন কিন্তু মানুষ সংস্কার আর চায় না, এখন চাচ্ছে আপনি যত তাড়াতাড়ি নির্বাচনটা দিয়ে একটু শান্তি ফিরে আনেন, না হলে আপনি আরো বিপদে পড়বেন।
সুতরাং আমি আপনার প্রশ্নের উত্তরে যেটা বলবো যে আপনি যেটাই ডিসিশন নিয়েছেন, আপনি বড় এক দুইটা দলের সাথে, আপনি জাতিসংঘে আমি আজকে দেখলাম যাচ্ছেন, যেই দলগুলোর সাথে আরো একটু নিচে নামিয়ে একটু কথা বলেন। এখন যদি আপনি ডিসিশন নিতে যায় একদম ছোট পার্টি যেটা, সে যদি বলে আমি এটা মানি না, আর আপনি রাতের বেলা যদি ঘুম হারাম হয়ে যায়, তাহলে আপনি দেশ চালাবেন কেমনে? ডিসিশন দিবেন কিভাবে? এগুলি আছে ডিসিশন দেওয়া না। আমার সবকিছুর মধ্যে মনে হচ্ছে যে ওনাদের সমন্বয়হীনতার এত গ্যাপ যাচ্ছে, এই গ্যাপের কারণে জাতি চরমভাবে সিদ্ধান্তহীনতায়। ধন্যবাদ জানাচ্ছি খালেদ সাইফুল্লাহ সোহেল, রাশেদ খান। তবে কি শেষ পর্যন্ত জুলাই সনদের ক্ষেত্রে সরকারের প্রশাসনিক সিদ্ধান্তই আসলে একমাত্র পথ হতে যাচ্ছে? ধন্যবাদ। দেখেন, যেটি হোক না কেন, যে পদ্ধতিতেই জুলাই সনদ বাস্তবায়ন বা আইনি ভিত্তি হোক না কেন, সিদ্ধান্ত সরকারকে দিতে হবে। কোনোভাবে আমরা সিদ্ধান্তে আসতে পারি না। এখানে আমরা তিনজন আছি, কারোর সাথে কারোর মতের মিল নাই, আমরা কি পারবো সিদ্ধান্তে আসতে? পারবো না। সুতরাং এই প্রতিষ্ঠানের যিনি বস আছেন তাকে সিদ্ধান্ত দিতে হবে। এই মুহূর্তে তো এদেশের বস ডক্টর মোহাম্মদ ইউনূস, সুতরাং তাকে অবশ্যই সিদ্ধান্ত দিতে হবে। হতে পারে গণভোট, হতে পারে সুপ্রিম কোর্টের কাছ থেকে কোনো পরামর্শ, হতে পারে অধ্যাদেশ, যাই হোক না কেন তাকে সিদ্ধান্ত নিতে হবে, যে সিদ্ধান্ত মোটামুটি প্রত্যেকটা দল হয়তো 100% মানবে না। আমাদের রাজনীতিতে আমরা সেই সংস্কৃতি কেন তৈরি করতে পারি না যে আলোচনার টেবিলে বসে আমরা একটা সুরাহা করব, একটা সমঝোতার পথ তৈরি করব? না, এটা হবে না। দেখেন, আমরা যারা মতামত দিয়েছি হয়তো 80% আমরা একমত হয়েছি, এখন বাকি 20%। এখন এই 20%-এর মধ্যে আমরা সবাই আছি, আমার একটা, আপনার একটা, তার একটা ভিন্ন মত। তো এইগুলোকে তো আসলে সম্ভবপর নয়, কোনোভাবে এটা আসলে একমতে আনা আসলে সম্ভবপর নয়। সুতরাং এই ভিন্ন মতকে একমাত্র একমতে আনতে পারে প্রধান উপদেষ্টা, আমরা পারবো না, এটা সম্ভবপর নয়। আমি বারবার আজকে বলেছি। হ্যাঁ, অনেকে হয়তো ভাবছে যে আমি কি বলছি, কিন্তু আমাদের তো একটা মাঠ পর্যায়ের অভিজ্ঞতা আছে। আমি আলী রিয়াজ স্যারকে স্পষ্টভাবে বলেছি, স্যার আমরা হয়তো আপনাদের মতন এত বুদ্ধিজীবী না, এত বুদ্ধিও রাখি না, এত জ্ঞান অর্জন করি নাই, কিন্তু মাঠ পর্যায়ের যে জ্ঞান, মাঠে দরাদরি করা, আন্দোলন সংগ্রাম, সেটা আমরা করেছি। সেই অভিজ্ঞতার জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে সিদ্ধান্ত এখন আপনাকে দিতে হবে। দেখেন, মনে করেন যে আমাদের দলীয় ফোরামে একটা মিটিং হচ্ছে, তো আমরা কোনোভাবে একমতে আসতে পারতেছি না, তো সেক্ষেত্রে সিদ্ধান্ত কে দিবে? দলের যিনি প্রধান আছেন তিনি সিদ্ধান্ত দিবেন। বাস্তবতা এটা কি না ভাই? স্বাভাবিক। মনে করেন যে কোনো দলের স্থায়ী কমিটি আছে, 80% যদি কাছাকাছি হয়, আপনি তো এটাকে ডান ধরতে পারেন, ধরে আপনি এটাকে শেষ করতে পারেন। 80% মানে তো অনেক বাংলাদেশের রাজনীতিতে, এটা জীবনে কখনো আশা করা যায় না। তো সেক্ষেত্রে আপনার সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। আর কিন্তু আপনি দলের কথা বলছিলেন, দলের সবাই তো আসলে একই মতাদর্শের, কিন্তু এখানে তো আমরা দেখছি বিভিন্ন রাজনৈতিক দল এখানে বৈঠকে অংশগ্রহণ করেছে, প্রত্যেকের আলাদা আলাদা মতাদর্শ রয়েছে, আদর্শের জায়গা রয়েছে, ভাবনার জায়গা রয়েছে। দেখেন, যারা ইসলামিক দল তাদের সাথে বামপন্থী দলের কি একমতে আসা সম্ভব? যারা মধ্যপন্থী দল তাদের সাথে বামপন্থী ইসলামিক দলগুলোর একমতে আসা সম্ভব? আমরা ভিন্ন মতের, এই জন্য ভিন্ন দল করি। একই মতের হলে আমরা সবাই বিএনপি করতাম বা জামাত করতাম বা গণ অধিকার পরিষদ করতাম বা এনসিপি করতাম। এই বাস্তবতা মেনেই আমাদেরকে সামনের দিকে অগ্রসর হতে হবে। এখন যদি সরকার মনে করে যে দলগুলোর কাছে আমি বল ছেড়ে দিব, তারা তাদের মতন খেলবে, লাইটাইতে থাকবে, তো হয় না। বলটা কিন্তু এখন সরকারের কোর্টে। আপনি বলছিলেন যে 80% সংস্কার প্রস্তাব ঐকমত্য হয়ে গেছে, তাহলে 20%-এর বিতর্কটা আসলে কেন জিয়ে রাখছি? না, এই বিতর্ক থাকবেই। আপনি যদি এই বিতর্ক বন্ধ করতে চান তাহলে আপনাকে বাকশাল কায়েম করতে হবে। যদি আপনি এই বিতর্ক বন্ধ করতে চান তাহলে আপনাকে মানে একনায়কতন্ত্র কায়েম করতে হবে। এই বিতর্ক মানে গণতন্ত্র, এটা আপনাকে মানতে হবে। আমি প্রশ্নটা যদি একটু সুনির্দিষ্ট করে বলি, আমি বলতে চাইছি যে 80% বিষয় ঐকমত্য হয়েছে, সেগুলো নিয়ে কি জুলাই সনদ তৈরির কোনো বাস্তবতা নেই? না, আছে, অবশ্যই আছে। পাশাপাশি নোট অফ ডিসেন্ট আছে কিছু ইস্যুতে। সরকার চায় এবং বিভিন্ন দল চায় এটা আরো কমে আসুক। যেমন উচ্চকক্ষে পিয়ার, আমার মনে হয় যে এখন শুধুমাত্র উচ্চকক্ষে পিয়ার এই ব্যাপারে যদি সবগুলো দল একমত হয়, মোটামুটি অধিকাংশ দলই একমত, আরো কয়েকটি দল একমত হচ্ছে না। এখন যদি এইটা সবাই মেনে নেয় তাহলে কিন্তু ওই যে নিম্নকক্ষে পিয়ারের কথা বলছে, এটা এক ধরনের চাপ। কিন্তু অধিকাংশ দল, আমি অনেকের সাথে কথা বলেছি, তারা বলছে যে যদি উচ্চকক্ষে পেয়ারটা হয় তাহলে তো সমস্যা নাই, এই কথা অনেকে বলছে। তো সেক্ষেত্রে অন্যান্য যে দুই একটি দল এটি চাচ্ছে না, তারা যদি কিছুটা এক্ষেত্রে তারা সমঝোতায় আসে, সেক্ষেত্রে আমার মনে হয় যে একমতে খুব কাছাকাছি আমরা আসতে পারবো। দ্বিতীয়ত আইনি ভিত্তি।
বিএনপির পক্ষ থেকে তারা স্পষ্ট যেটি বলেছে যে আপনারা যদি কোনো আইনি ভিত্তি দেখাতে পারেন আমাদের আপত্তি নাই, এবং তারা কিন্তু আমি গত পরশুদিনের মিটিংয়ে যেখানে প্রধান উপদেষ্টা ছিলেন সেই মিটিংয়ে জনাব সালাউদ্দিন আহমেদ নিজে বললেন যে আপনারা কোনো সিদ্ধান্ত নিলে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু সরকার সিদ্ধান্ত নিচ্ছে না। সরকার বলছে যে আপনাদের সাথে আলোচনার মাধ্যমে আমরা আরো বেশি সমঝোতায় আসতে চাই, কিন্তু এর জন্য কত সময় প্রয়োজন বলেন? এত সময় কি আছে? সরকারের সামনে হাতে আর কয় মাস? অল্প কয়েক মাস, 4 থেকে 5 মাস। তো সরকার যদি এখন মনে করে যে আমরা আলোচনা করতেই থাকবো এইভাবে কতদিন? এরকম করতে করতে তো নির্বাচনের প্রস্তুতি হবে না। ভাই যেটি বললো যে এখন আর মানুষ সংস্কার খায় না, আমি তার সাথে দ্বিমত পোষণ করছি। মানুষের মধ্যে সংস্কারের আকাঙ্ক্ষা আছে, কিন্তু সরকারের প্রতি মানুষের অনাস্থা তৈরি হয়েছে নানান কারণে। যে 1 বছরের মধ্যে আসলে সরকারের কাছ থেকে যে ধরনের প্রত্যাশা ছিল সেটা হয়নি। যেমন রাস্তা থেকে আপনি বের হন, আপনি এইখানে সঠিক সময় আসতে পারবেন না, এক। দ্বিতীয়ত প্রতিদিন আন্দোলন, কোনো না কোনো ইস্যুতে কোথাও না কোথাও আন্দোলন হচ্ছে, রাস্তা অবরোধ, সারা বাংলাদেশের অবস্থা নিয়ন্ত্রণহীন। এখন আমার কাছে মাঝে মধ্যে মনে হয় আসলে কি সরকার আছে নাকি নাই। দেখেন বাংলাদেশে 3টা দিন খুব ভালোভাবে দেশ চলেছে, 5 আগস্ট থেকে 8 আগস্ট। সরকার ছিল না। কারা সরকার চালিয়েছে? দেশ চালিয়েছে রাজনীতিবিদরা, রাজনৈতিক কর্মীরা। এমনকি যেটি হয়েছে মন্দির পাহারা দিয়েছে। রাজনৈতিক নেতৃবৃন্দ যেটি বলেছে যে আওয়ামী লীগের বাড়িঘরে আগুন ধরানো যাবে না, ধরিয়েছে। আওয়ামী লীগের ব্যবসা প্রতিষ্ঠানে লুট করা যাবে না, করেছে। দেখেন উবায়দুল কাদের কল্পনা করেছিল এবং বক্তব্য হাজির করেছিল 6 লাখ মানুষ এক রাতে মারা যাবে। তোফায়েল আহমেদ বলেছিল 3 লাখ মারা যাবে। আপনি বলেন তো ওই সময়কার প্রেক্ষাপটে 10 জন 20 জন মারা গেছে, কাউকে পিটিয়ে হত্যা করেছে, এরকম কোনো ঘটনা আমার সামনে আসেনি। হ্যাঁ, অনাকাঙ্ক্ষিত 2-1টা ঘটনা ঘটতে পারে ব্যক্তিগত, কিন্তু সেটা না থাকতে পারে, অভ্যুত্থানের কারণে হতে পারে। কিন্তু তারা যে প্রত্যাশা করেছিল 1 লাখও তো মারা যায়নি। তারা যে অন্যায় করেছে, নিপীড়ন করেছে, গুম করেছে, খুন করেছে, সেই অনুযায়ী তো আসলে তাদের উপর জুলুমটা হয়নি। এর কারণটা কি? এর কারণটা হলো যে বিএনপি, গণ অধিকার পরিষদ, জামাত ইসলাম সহ প্রত্যেকটা দল দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। আমরা বলেছি যে আমরা এই যুদ্ধে আমরা জয়ী হয়েছি, আমাদের এখন দায়িত্বশীল আচরণ করতে হবে, আমরা কোনোভাবে আওয়ামী লীগ হব না। এখন কেন রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল আচরণ করতে পারছে না সেই আলোচনায় ফিরতে চাই। আবারও বিরতির সময় হয়েছে। দর্শক সাম্প্রতিকের এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। রাশেদ খান, আপনি বলছিলেন গণঅভ্যুত্থানের পর অনেক সংকট মোকাবেলা করা গেছে কারণ রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল আচরণ করেছিল। এখন রাজনৈতিক দলগুলো কতটা দায়িত্বশীল আচরণ করছে? এখনো দায়িত্বশীল, অন্যথায় সরকার টিকতো না। হ্যাঁ, কিছু মতপার্থক্য আমাদের মধ্যে আছে, আমি স্বীকার করি যে আমরা একমতে অনেক বিষয়ে পৌঁছাতে পারছি না, এবং এটা থাকবে। এই পৃথিবী যতদিন আছে, বাংলাদেশ যতদিন আছে, এটা থাকবে। কারণ আমরা গণতান্ত্রিক রাজনীতি করি, আমরা কোনো সমাজতন্ত্র, একনায়কতন্ত্র আমরা এগুলো করি না। গণতন্ত্র মানেই ভিন্ন মত, এবং ভিন্ন মতকে আপনাকে সহ্য করতে হবে, কিন্তু দেশ এবং জাতির কল্যাণে কিছু কিছু ক্ষেত্রে আমাদের একমতে আসতে হবে। যেমন আওয়ামী লীগের প্রশ্নে, জাতীয় পার্টি, 14 দল, ফ্যাসিবাদের দোসর, তাদের প্রশ্নে আমাদের একটা জায়গায় আসতে হবে। দ্বিতীয়ত ভারতীয় আধিপত্যবাদ, যারা এই দেশকে হাসিনাতন্ত্র কায়েম করেছে, এই দেশে যারা হাসিনা তো একসময় আন্দোলন সংগ্রাম করেছে না, 90-এর সরাসরি বিরোধী আন্দোলন, তাকে ফ্যাসিস্ট বানিয়েছে ভারত। ভারত চেয়েছে আরেকটি ল্যান্ডব দর্জি, ভারত চেয়েছে বাংলাদেশকে করদ রাজ্য বানাতে, বিএনপি সায় দেয়নি। এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্পষ্টভাবে বলেছে যে আমি ভারতের কথা রাজি হইনি, বলেছে না। হাসিনা রাজি হয়েছে, এবং দেখেন ফখরুদ্দিন, মাইনুদ্দিন, সেফ এক্সিট কে দিয়েছে? প্রণব মুখার্জি। তাদের সাথে আলোচনার ভিত্তিতে যে আগামীতে আওয়ামী লীগকে যদি ক্ষমতায় আনো সেক্ষেত্রে তোমরা চলে যাবা, কোনো সমস্যা হবে না, এক্সিট পাবা। বেগম খালেদা জিয়া রাজি হয়নি, বিএনপি রাজি হয়নি, ওই সময়কার অন্যান্য দল রাজি হয়নি। তো এই জায়গায় আপনাকে বুঝতে হবে যে বাংলাদেশে যে ফ্যাসিবাদতন্ত্র কায়েম করেছে কে? ভারত। অনেকে বলে যে ভারতের নির্বাচন কমিশন স্বাধীন, ভারতের গণতন্ত্র আছে, তো ভালো কথা আছে, তো আমার দেশের গণতন্ত্রকে ভারত হত্যা করলো কেন? সেই ভারতের সাথে এখন অনেকে বলছে যে ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। হ্যাঁ, আমরা তো চাই, ভারত কি চাই? এদেশ যে 54 বছরে পিছিয়ে গেছে, এর মূলে কে? এর মূলে ভারত। হ্যাঁ, আমাদের যুদ্ধে ভারত সহযোগিতা করেছে, কেন? আমাদের স্বার্থে না, ভারতের স্বার্থে। পাকিস্তান যদি 2 ভাগে বিভক্ত হয়ে যায় তাহলে সব থেকে বেশি ক্ষমতাধর হয় ভারত। তার ভয় ছিল যে আমার এতগুলো, এক পাশে আমার পাকিস্তান, অন্য 3 পাশে বাংলাদেশ, মানে বাংলাদেশ মানে ওই সময় তো আমরা পূর্ব পাকিস্তান ছিলাম, তাই না? মানে পুরোটা পাকিস্তান। তো ভারত তার ভয়ের জায়গা থেকে আমাদেরকে খণ্ডিত করলো,
তাই না? তো এক্ষেত্রে আমরা ঠিক আছে, আমরা স্বাধীনতা চেয়েছি, এটা আমাদের আকাঙ্ক্ষা ছিল, কারণ আমাদের সাথে ওই পশ্চিম পাকিস্তান বৈষম্য করছিল, কিন্তু ভারত যে আমাদের সহযোগিতা করলো আমাদের স্বার্থে না, ভারতের স্বার্থে। দেখেন আপনার একটি বক্তব্য আমি তুলে ধরতে চাই রাশেদ খান, যে সরকারের একটি মহল যদি আশকারা না দিত তাহলে আওয়ামী লীগের বাপের সাধ্য নাই রাজপথে মিছিল করার। এই অভিযোগের আসলে ভিত্তি কি? কেন আপনার মনে হচ্ছে যে কেন আপনার মনে হচ্ছে আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়েছে সরকার? সরকার মানে কি শুধুই উপদেষ্টা পরিষদ, রাষ্ট্রযন্ত্র আছে না, বিভিন্ন বাহিনীর প্রধানরা আছে না, বিভিন্ন সেক্টরের দপ্তরে সচিবরা আছে না, সবাই তো রয়ে গেছে। দেখেন শুধুমাত্র হাসিনার পতন হয়েছে, কিন্তু হাসিনার যে ফ্যাসিবাদ, এই ফ্যাসিবাদে তো পতন হয়নি, পুরো সেটআপ রয়ে গেছে। এই জন্যই বলছি যে সরকারের একটা অংশ তারা যদি আশকারা না দিত তাহলে এই আওয়ামী লীগ মিছিল করার সাহস করে না। আরে হাসিনা যেখানে পালিয়ে গেছে, হাসিনা পালিয়ে গেছে, জুতা পরার সময় পায়নি, মানে শাড়ি পরবে, নতুন শাড়ি, মানে দিল্লি যাইতে তো তার ভালো ভালো শাড়ি পরা লাগতো, মানে মানে কোন শাড়িটা সব থেকে দামি, দিল্লি তো মোদির দেশ, সেই দেশে যাইতে হলে সে একটা ভালো শাড়ি পরে যাইতো, এটাকে নেগেটিভ ভাবে নিয়েন না, সেই শাড়ি পরার সময় পায়নি, টাকা নেওয়ার সময় পায়নি, কোন জিনিসপত্র গহনাগাটি পরার সময় পায়নি, এমনকি জুতা পরার সময় পায়নি, জীবনটা নিয়ে পালিয়েছে, তাই না? সেই আওয়ামী লীগ যার নেত্রী পালালো, সে আওয়ামী লীগ মাঠে নামে। দেখেন আমি শুনলাম যে আওয়ামী লীগের যারা নামছে তাদের প্রত্যেককে 5,000 করে টাকা দেওয়া হচ্ছে, এবং এরা তো আওয়ামী লীগ না সবাই। আমার নিজ জেলা ঝিনাইদহের পাশে আরেকটি জেলা কুষ্টিয়া, সেখানকার একটি থানায় আওয়ামী লীগ মিছিল করেছে ভোরবেলা। কাদেরকে নিয়ে? তো আমার এলাকার, ওই এলাকার যারা আছে আমাদের গণ অধিকার পরিষদ করে, তারা আমার সাথে শেয়ার করলো যে ভাই এরা তো সব মাটি কাটে, মানে ওই যে গ্রামে যারা মাটি কাটে না, তো মাটি কাটে, এদেরকে সকালবেলা ভাড়া করেছে, এদেরকে বলা হয়েছে চলো তোমাদের এই কাজের জন্য নিয়ে যাচ্ছি। তো মাঝপথে গিয়ে বলছে যে তোমাদের সারাদিন কাজ করা লাগবে না, সবাই আগে আগে 500 টাকা পেয়ে যাবা, তোমরা শুধু 30 সেকেন্ড 1 মিনিট মিছিল করবে এই ব্যানারটা ধরে। আমি ওসির সাথে নিজে কথা বলেছি। তার মানে কি, ঢাকা শহরের মিছিলগুলো দেখছেন না, অনেক খেটে খাওয়া মানুষকে নানানভাবে বিভ্রান্ত করে আনতেছে, বা ছাত্রলীগের যুবলীগের যারা পালিয়ে আছে তারা তো খাওয়ার টাকা পাইতেছে না, তাদেরকে বলতেছে যদি মিছিল করো 5,000 করে টাকা নিবা। তো এরা যে সবাই আওয়ামী লীগকে ভালোবেসে আওয়ামী লীগকে ফেরানোর জন্য মিছিল করতেছে এরকম না। আমি আওয়ামী লীগের যারা রয়েছে, ছাত্রলীগের যারা রয়েছে, যুবলীগের যারা একদম নিরীহ পর্যায়ের বা সাধারণ কর্মী, তাদের উদ্দেশ্যে বলতে চাই, সজীবদের জয় কোথায়, আমেরিকায় পুতুল কোথায়, রেহেনা কোথায়, আওয়ামী লীগের 14 গোষ্ঠী কোথায়, শেখ পরিবারের 14 গোষ্ঠী কোথায়? এরা তো সব লন্ডনে পালিয়েছে, ইউরোপে পালিয়েছে। শামীম ওসমানের একটি ভিডিও দেখেন নাই, ভাইরাল হয়েছে, যে বউ নিয়ে সন্তান নিয়ে ফুর্তি করতেছে দুবাই, কত আরামে। আর তোমরা মিছিল করতে যাচ্ছ, পুলিশের মার খাচ্ছ, আমজনতা পাইলে পিটাচ্ছে, তোমাদের এত ভালোবাসা কেন আওয়ামী লীগের প্রতি, হাসিনার প্রতি? শেষ করি 1 মিনিটে। হাসিনার প্রতি যদি এত ভালোবাসা, হাসিনা যদি তোমাদেরকে ভালোবাসতো তাহলে এই হাসিনা ওই সময় পালাইতো না। হাসিনা বলতো, বেগম খালেদা জিয়া ওই সময় কি বলেছিল 11-এর সময়, যে আমি দেশের বাইরে চিকিৎসা নিতে যাব না, আমি দেশে থাকবো। হাসিনা ওই সময় কিন্তু পালিয়েছিল, একবার পালিয়েছিল না? এরপরে যখন দেখলো যে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, ইন্ডিয়া যখন ওই ফখরুদ্দিন মঈনুদ্দিনের সাথে নেগোসিয়েশন করলো, এই নেগোসিয়েশন করে কিন্তু দেশে ফিরলো। হাসিনার পালানোর ইতিহাস কিন্তু একবার না, সে কিন্তু একবার, মানে এর আগে একবার পালিয়েছে 11-এর সময়, এইবার দ্বিতীয়বার পালিয়েছে। আওয়ামী লীগের নেতা কর্মীদের বোঝা উচিত যে এই হাসিনার ফাঁদে, হাসিনা দিল্লিতে বসে সে একের পর এক ফোন কল ফাঁস করতেছে, আর হাসিনার প্রতি ভালোবাসা দেখিয়ে তোমরা মিছিল করতেছো। আওয়ামী লীগের নেতা কর্মীরা মিছিল করলে কিন্তু তারাই ক্ষতিগ্রস্ত হবে। রাজনৈতিক দলগুলোর মাঝে যে অনৈক্য, সেই অনৈক্যের সুযোগে আওয়ামী লীগ আবার সক্রিয় হবার সুযোগ পাচ্ছে কিনা? ধন্যবাদ আপনাকে। যে অনৈক্যের সুযোগটা আমরাই করে দেই। কি জন্য করে দেই? আমরা যখন এই 17 বছর আন্দোলনটা করলাম, আন্দোলন করেছি, আমাদের উপর অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে এই জন্যে, এবং হাসিনার নির্যাতনের মাত্রাটা এত ছাড়িয়ে গেছিল যেটা সহ্য করার মতো না। আমরা আসলে 17 বছরে চোখে চোখ রেখে কথা বলার চেষ্টা করেছি। আমি যেখানে আপনার সামনে দাঁড়িয়ে কথা বলছি, আমি আপনাকে বলেছি আমি প্রায় শতাধিক মামলার আসামি ছিলাম, আমার সাজা হয়েছে 10-12 বছরে। আমরা কোনোদিন পিছানোর চিন্তাতে ছিলাম না। তা আমরা এই কাজটা করার সময় আমাদের সবারই একটা দাবি ছিল, সে হাসিনা চলে যাবে, গণতন্ত্র আসবে, ভোট হবে দেশে। আপনি দেখেন অনৈক্যটা সৃষ্টি হয় ওই জায়গা থেকে যে আমরা যেই দাবি নিয়ে আন্দোলনটা করলাম, দাবি পূরণ হয়েছে। এরপরে আপনি যদি নতুন কোনো শব্দ সৃষ্টি করেন, যেমন কথার কথা, এই যে পিয়ার শব্দটা আসলো, এটা আমার জীবনে আমি কখনো শুনি নাই। আমি এই ধানি এটা ঘন ঘন শুনছি। আমি আগে শুনতাম, বই পড়েছি, বাট এই পিয়ার নিয়ে যে বাংলাদেশে এত গবেষণা হবে, এত আলোচনা হবে, এটা আমার কল্পনাতেও ছিল না। আপনি যে এই শব্দটা তুলে বাংলাদেশে যে একটা পরিবেশটাকে ঘোলাটে করার ধান্দা করতেছেন, এটার মানে কি? তাইলে আপনার সাথে আমার সম্পর্কটা কি ভালো থাকবে? আর আপনি রাজনৈতিক দল করেন, আমিও রাজনৈতিক দল করি, রাশেদ সাহেব রাজনৈতিক দল করে, সবাই তো আমরা দল করবে।
আমাদের সবারই একটা চাহিদা আছে যে আমরা আসলে কতটুকু পারবো, কতটুকু আমরা যাব। আমরা যখন দেখি আমাদের চাহিদার বাইরে সব চাহিদা থাকে, তখনই তো সমস্যার সৃষ্টি হয়। আর ওই অনৈক্যের এই সুযোগ তো অলরেডি নিয়ে ফেলেছে। এই যে রাশেদ সাহেব যে কথাটা বললেন, প্রতি জায়গাতে মিছিল হচ্ছে, প্রশাসনের অনেক লোক তাদেরকে হেল্প করছে, প্রশাসনের অনেক লোক তাদেরই যারা 5ই আগস্টের আগে ভালো ছিলেন, জাস্ট 15 দিন পরে ভালো ভালো পোস্টিং নিচ্ছেন। আমার এলাকাতে কয়েকটা পোস্টিং ইদানিংও হয়েছে, যারা বড় বড় জায়গাতে ছিলেন তারা এখন আমাদের বড় জায়গাতে আছেন। তাহলে তারা কি তাদেরকে হেল্প করবে না? তারা তো ওই সময় ভালো ছিল বলে এটা করছে। এই ফাঁকগুলোতে ঢুকে যাচ্ছে এবং দেখেন এমন ঢুকছে, আমার কাছে তো মনে হয় যে আমাদের, আমি বলেই ফেলি, একটা রাজনৈতিক সংগঠন যারা মুক্তিযুদ্ধের বিরোধিতায় ছিল, এই রাজনৈতিক সংগঠনের ব্যানারে এখন আমার এলাকাতে কিশোরগঞ্জের ম্যাক্সিমাম আওয়ামী লীগের লোকজন জয়েন করে ফেলতেছে, তাদেরকে সাই দিচ্ছে। আপনি যে তাদেরকে সাই দিলেন, তখন আমি তো ভাববো আমার এখানে আসুক, তাহলে আমরা মিলেমিশে আওয়ামী লীগকে যদি নিয়ে নেই, তাহলে কি হবে? তারা কি কখনোই ভালো আমাদেরকে থাকতে দিবে? যখনই হাসিনা ডাক দিবে তখন রাস্তায় নেমে যাবে। এবং হাসিনার একটা ওয়ার্ডে ইন্ডিয়া থেকে একটা বার্তা পাঠাইলে তার সমস্ত কর্মীরা ইউনাইটেড। যারা বিভক্ত ছিল, যে আওয়ামী লীগ নিজেরা মারামারি করতো, এখন আর এটা নাই। এরা এখন ভাবতেছে যে আপা কি বলে, আপা যদি একটা গরু দিয়ে একটা কথা পাঠায় দেয়, কিংবা একটা মেসেজ পাঠায় দেয়, কিংবা একটা কাগজ লাগিয়ে দেয়, সেটাই তারা মানে ভাবে, এটা বেদ বাক্যের মতো তারা মানতে পারে মানে। সুতরাং আমি যেটা বলি যে আমাদের ওই অনৈক্য কখনোই হবে না যদি আমরা আমাদের সবার চাহিদা মতো থাকি। চাহিদা বলতে আমি বুঝাচ্ছি, একটা সুষ্ঠু নির্বাচনের জন্য সারা জাতি মুখিয়ে আছে, সারা জাতি চাচ্ছে। এই নির্বাচনটা যদি সুন্দরভাবে হয়ে যায়, আপনি সবাই ভালো হয়ে যাবেন। ধন্যবাদ জানাচ্ছি খালেদ সাইফুল্লাহ সোহেল। রাশেদ খান, শেষ একটা প্রশ্ন আপনার কাছে করতে চাই। যেমনটি বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জামায়াতের আন্দোলনে দেশকে অস্থিতিশীল করা এবং পতিত স্বৈরাচারের জন্য ফেরার পথ তৈরি করবে কিনা, এমন প্রশ্ন রেখেছেন তিনি। এমন কোনো শঙ্কা আপনিও করেন কিনা? দেখেন, প্রত্যেকটা দলের কর্মসূচি থাকতে পারে, ভিন্ন মত থাকতে পারে, আমরা শ্রদ্ধা জানাই। তবে এই মুহূর্তে আলোচনা হচ্ছে ঐক্যমত কমিশনে, জামাত সেখানে অংশ নিচ্ছে, বিএনপি নিচ্ছে, আমরা নিচ্ছি। আমি একটা কথা বারবার বলি যে এই সরকারের আমরা সমালোচনা করব, কিন্তু এই সরকারের বিরুদ্ধে আন্দোলন বা ডক্টর মোহাম্মদ ইউনূসের পতন, এটাতে আমরা সমর্থন করি না। আমরা আলোচনার মাধ্যমেই সমাধানে আসতে চাই। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি ব্যর্থ হন, পুরো বাংলাদেশ ব্যর্থ হবে। সুতরাং এরকম কোনো কর্মসূচি করা উচিত হবে না যেটাতে আসলে আওয়ামী ফ্যাসিবাদ সুযোগ পায়। শুধুমাত্র জামাতের ক্ষেত্রে না, এটা বিএনপিকে মানতে হবে, গণ অধিকার পরিষদকে মানতে হবে, প্রত্যেকটা দলকে মানতে হবে। আমরা মনে করি এখন আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানো উচিত। সাইফুল্লাহ সোহেল, আপনাকে দর্শক শেষ করছি দেশ সম্প্রতিকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।